আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা অপরাজিতা গল্পের A to Z সকল কিছু আলোচনা করব এবং লাইন বাই লাইন পড়াবো এবং এসএসসি পরীক্ষার জন্য যা যা আসবে সকল কিছু এই ভিডিওতে পড়ানো হবে। তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। এবং ভিডিওতে যা যা ইম্পর্টেন্ট সব কিছু আমরা দেখবো, বেসিক সিকিউ এমসিকিউ সবই সলভ করা হবে, দেখা হবে। অপরাজিতা গল্পটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জিনিস যদি আমরা জানি, 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সে সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্বর্ষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা এবং ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতেই বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ ছোট গল্পের সমতুল্য। 1248 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছর তিনি অখণ্ড গল্পগুচ্ছে সংকলিত 95টি ছোট গল্প রচনা করেছেন। এর বাইরেও সে গল্প স্বল্প বা লিপিকা গ্রন্থে তার আরও গল্প সংকলিত রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানির গল্প। পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়া শিলাইদহে বসবাসের কালাই রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। এগুলো কিন্তু মনে রাখতে হবে, যেহেতু এগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে এবং এসএসসিতে চলে আসতে পারে, বিভিন্ন কোশ্চেনে সে এমসিকিউতে চলে আসতে পারে, তাই এগুলো মনে রাখার চেষ্টা করব। সোনারতরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময় রচনা করেছেন। প্রকৃতির পেটে জীবনকে স্থাপন করে জীবনের গীতিময় বিশ্বজনীন প্রকাশই রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ। তবে 20 শতকে রচিত গল্পে প্রকৃত গীতিময়তার স্থলে বাস্তবতাই প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসাবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসাবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা যোগাযোগের বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলো রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 1384-48 বঙ্গাব্দের 22শে শ্রাবণ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন বাসন ঘটে, মৃত্যুগ্রহণ করেন উনি এই সময়। আজ আমার বয়স মাত্র 27। এটা মূলত যে যার গল্প, তার মুখে এটা বলা গল্প, তার জীবনে যা ঘটছে সেটাতে নিজের মুখে বলছে, এমনটা গল্প, অভিনয়। আজ আমার বয়স মাত্র 27। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে, দৈর্ঘ্যের হিসাবেও তেমন বড় না, আর গুণের হিসাবেও তেমন বড় নয়। তবু ইহার একটি বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলো পরীক্ষা পাস করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল, মাকাল ফুলের সহিত তুলনা করেছেন।
এখানে শিমুল ফুল হচ্ছে যে ফুলের কোনো গন্ধ নাই, দেখতে সুন্দর। আর মাকাল ফুলের হচ্ছে কি তীব্র গন্ধযুক্ত ফল, তার সাথে মানে তুলনা করা হয়েছে। ওকে। বিদ্রূপ বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন, ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশায়েদের মুখে বিদ্রূপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তখন প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমিষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িয়াছিলেন, সে তার প্রথম অবকাশ। মানে তারা এক সময় গরিব ছিল, কিন্তু তার বাহে ওকালতি মানে উকিলগিরি করে অনেক টাকা কামাই করছে, কিন্তু ভোগ করার সময় পায় নাই, কারণ তার আগে মারা গেছে। তাই যদি তোমরা কোনো সময় টাকা ইনকাম করো, অবশ্যই ভোগ করে যাওয়ার চেষ্টা করবে। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ। এটা কিন্তু মনে রাখতে হবে যে মার হাতেই কি মানুষ হয়েছে, এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে চলে আসে। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এই কথা তিনিও বলেন না, আমাকেও ভুলতে দেন না। শিশুকালে আমি কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সী হইল না। আজও আমাকে দেখিলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজানোর ছোট ভাইটি। এখানে অন্নপূর্ণা বলতে কোনো দেবীকে বোঝানো হয়েছে, যার একটি ছোট ভাই ছিল যে সবসময় কোলে কোলে থাকতো। আর যেহেতু নায়ক কোলে কোলে মানুষ হয়েছে, তাই তার তেমন একটা বুদ্ধি টুদ্ধি হয়নি, সেটাই বোঝানো হয়েছে এখানে। আমার আসল অভিভাবক আমার মামা, এটা মনে রাখতে হবে, আসল অভিভাবক হচ্ছেন তার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর কয়েক বড়, কিন্তু বছর 6 বড়, এটা মনে রাখতে হবে। কিন্তু ফুল্লুর বালির মতো তিনি সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না ঘুরিয়া এখানকার এক গণ্ডূষ রসও পাইবার জো নাই। এই কারণে কোনো কিছুই জন্যই আমাকে কোনোভাবেই ভাবতেই হয় না। মানে তার মামাই সবকিছু ম্যানেজ করে দিত, তাদের পরিবারকে সামলাইতো, তাই লেখক যেই আমাদের নায়ক, তার কোনো কিছু ভাবার প্রয়োজনই হয় নাই। নায়কের নাম হচ্ছে অনুপম। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎ পাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না, মানে একদম ভালো মানুষ, তামাক খায় না। তারপরে সব খান দিয়ে ভালো মানুষ হয়, তাই ভালো মানুষ সাজারও কোনো প্রয়োজন নাই, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই তিনি নিতান্ত ভালো মানুষ। তামাকটুকু বলতে তখনকার দিনে মানুষেরা তামাক দিয়ে হয়তো বা নেশা করতো, এখনকার দিনে করে সিগারেটের মাধ্যমে। তো যে তামাক খায় না সে তো অন্য কোনো নেশা করে না, তাই এটাই বোঝানো হয়েছে যে অনেক ভালো মানুষ। মাতার আদেশে মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন, তবে এই সুলক্ষণটা স্মরণ রাখিবেন। মানে বুঝাইতে চাইছে যে মানে ওর কথা মতো চলবো, তাই সকল কন্যাই তারে পছন্দ করবে। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তাহার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তাহার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়া আসিবে, হেঁট বলতে নিচু করে আসবে বোঝানো হয়েছে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ টাকা দিতে কসুর করিবে না, যা হোক শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুঁড়ো গঙ্গির পরিবর্তে বাদা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। মানে গুঁড়ির হচ্ছে দামি কোনো
তখনকার দিনের নেশা জাতীয় তো হইতে পারে সিগারেট, আর হুক্কা হয়েছে মনে হয় অল্প দামি গরিবি করে খায় এইসব সিগারেট। তো এই এক সেটা দিলেও যাতে কোনো নালিশ না করে, এমনই জানো হয়েছে। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতায় আসে, আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে যদি বল, একটা খাসা মেয়ে আছে। এমনিতেই ওর মন ছিল মেয়ে মেয়ে কয়া চাইতেছিল, তার উপরে আবার তার বন্ধু এসে বলছে যে এটি খাসা মেয়ে, মানে সব কাম দিয়ে পারফেক্ট মেয়ে আছে, এটা বলেছে। কিছুদিন পূর্বেই এমএ পাশ করেছি। সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করতেছে। পরীক্ষা নাই, উমেদরি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষা নাই, ইচ্ছাও নাই, থাকিবার মধ্যেও ভিতরেও আছেন মা, বাহিরেও আছেন মা মামা। মানে অন্য কোনো কাজ বাজ নাই, পুরা কি বলে এটাকে, অবসর মানুষ। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপে মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরুমম্বের তাহার গোপন কথা। ওই মানুষের যখন কোনো কাজ থাকে না, কত রকম চিন্তা আসে মাথায়, তেমনই এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বল তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুলে বকুল বনের পল্ল বড় বরাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছোঁয়া বুনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল। আমার আর আমার ছিল তৃষ্ণার্ত, মানে এমনি তো আর এই মেয়ে মেয়ে মাথায় ছিল, তার উপর আবার বলে খাসা মেয়ে, সব কান দিয়ে ঠিক। হরিশ আবার ছিল এমন মানুষ যে আঁসু জমাইতে ভালো পারে, মানে সবার সাথে কথাবার্তা বলতে পারে ভালো করে রস দিয়ে। তাই এটাই বোঝানো হয়েছে এখানে। আমি হরিশকে বলিলাম, একেবারে মামার কাছে কথাটা পড়িয়া দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাহা তাই সর্বত্র তাহার খাতির। মামা তাহাকে পাইলে ছাড়িতে চায় না, কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই চলে। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থর মতোই থাকেন। গৃহস্থ বলতে যারা বোঝানো হয়েছে, যারা ওই চাষাবাস করে, এমন। একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা করিবে না। মানে বোঝানো হয়েছে যে তাদের আগে অনেক বেশি ধন সম্পত্তি ছিল, কিন্তু এখন আর তাদের কোনো ধন সম্পত্তি নাই, মানে গরিব হয়ে গেছে বড়লোক থেকে। কিন্তু তাদের কাছে কিছুমাত্র মানে ধন সম্পত্তি আছে বলতে গেলে, যেমন আগে ছিল 100% ধন সম্পত্তি, এখন আছে হয়তো বা 5-10%। কিন্তু যেহেতু আগে বড়লোক ছিল, তাই বড়লোক কি একটা ভাব আছে তাদের। দরকার হইলে সবকিছু দিয়ে দিতে পারবো, মানে সব জমি জমা কি করে দিতে পারবো, তাই বলছে এখানে। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তা শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহাঘ্র, তাহার পর ধনুক ভাঙা পণ। কাজেই বাপ কেবল সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স তো সবুর করিতেছেন না। তখনকার সময় এমন ছিল যে মেয়েদের 10-12 বছর বয়সে বিয়ে দিয়ে দিত। 8 বছর থেকেও দেওয়া শুরু করতো, এবং 13-14 বছরে এতেও বিয়ে দিয়ে দিত। তাই 15 বছর তখনকার ছিল, বর্তমানে 32 বছরের সমান।
এখন বর্তমানে 32 বছরে যদিও বিয়ে হয়, তখনকার দিনে 15 বছর এমন 32 বছর সমান ছিল। তাই এটাই এখানে বোঝানো হয়েছে গল্পে। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। এখানে আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন, এটা কিন্তু গুরুত্ব সহকারে পড়বা, কারণ এটা অনেক সময় সিকিউ বা এমসিকিউতে চলে আসে। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যগড় পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সহিংসতার একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না, মানে লাজুক ছিল। এখানে তার মামার বিষয়ে কিছু বলছে যে মামা কলকাতার বাইরে সব জায়গাটাকে আন্দামান দ্বীপের অন্তর্গত বলে, মানে মামার জ্ঞান সীমাবদ্ধ। কলকাতার বাইরে তেমন একটা জায়গা যাওয়া হয় নাই, শুধু কর্ণগড় পর্যন্ত গেছে, যেটা কলকাতার পাশে অবস্থিত। আর মনু বলতে বোঝানো হয়েছে এমন সন্ন্যাসী যারা মানে তাদের জায়গা ছেড়ে কোথাও যেতে চায় না। তারপরে কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিসতুত ভাই। তাহার মতো রুচি ও দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করতে পারি। বিনোদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নহে, খাঁটি সোনা বটে। মানে বিনোদা এমন মানুষ যে একদম সব কিছু দেখার পরে বলে যে পারফেক্ট, মানে কোনো বিনোদাদার মানে সম্পূর্ণ 100% সে ভরসা করতে পারে। যেহেতু বিনোদাদা সম্পূর্ণ পারফেক্ট হইলেও কয় মোটামুটি, সেহেতু তারপরে সম্পূর্ণ ভরসা করা যায়, মানে অনেক কাজ না ভালো মতো করে চয়েস করতে পারে, তেমন বিনোদাদার ভাষাটা অত্যন্ত আর্ট। যেখানে আমি বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চের কোনো বিরোধ নাই। যেহেতু সে বলছে নহে খাঁটি সোনা বটে, যেহেতু অনেক ভালো করেই বলছে, কিন্তু মেয়ে অনেক ভালো হবে সেটাই বোঝা গেছে। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতায় আসিতে হইল, মানে কন্যাপক্ষেরই তাদের বাড়িতে আসা লাগলো। কন্যার পিতা নাম শম্ভুনাথ বাবু। এখানে শম্ভুনাথ বাবুকে মনে রাখতে হবে, পিতার নাম কন্যার এটা যেহেতু আসে অনেকবার এমসিকিউতে। হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। এখানে হরিশ হচ্ছে আমাদের যেই নায়ক তার বন্ধু, এটা মনে রাখতে হবে। এবং হরিশের সাথে শম্ভুনাথের সম্পর্ক আছে। শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করতেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপার ওপার, চুল কাঁচা গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। এই কথাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তাই এটা আমরা মনে রাখবো। সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। মানে অনেকে আছে না যে একটু ইউনিক ভাবে চলাচল করে, যাদের চেহারা অনেক সুন্দর, যেমন ভিড়ের মধ্যে তাদেরকে সবার আগে দেখা যায়, এমন ছিল শম্ভুনাথ বাবু। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন আর বুঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটা কথা বলেন যেন তাহাতেই পুরা জোর দিয়া বলেন না। মামার তখন অন্নগোল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেটিকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। সোমনাথ বাবু এক কথায় একবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হু বা হা কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত।
তিনি সোমনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের, আর যাই থাক তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। সোমনাথ বাবু যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। মানে এটা একটু বেয়াদবির মতোই হইল, যেহেতু মেয়ে পক্ষ আইসে, অবশ্যই তাকে বিদায় দেওয়ার জন্য গাড়ি পর্যন্ত যাওয়াটা তার জন্য উচিত ছিল। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন। এখানে মামা যে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন, এটা কিন্তু এমসিকিউতে চলে আসছে অনেকবার, ঢাকা কলেজ, ঢাকা বোর্ডে গাড়ি। তাই আমরা এটা মনে রাখার চেষ্টা করব। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত বড়ির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাদাবাদিক হইয়া গিয়াছিল। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ, এবং সেই অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানেই সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতবেন, এবং একেবারে ধরার কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব আমাদের সংসারে এই জেদ, ইহাতেই যে বাঁচুক যে মরুক। মানে এখানে মামার চরিত্র বোঝানো হয়েছে যে মামা এক পয়সাও ঠকতে চায় না, সব জায়গাতেই তিনি জিতবে, যেভাবেই হোক তার জিততে হবেই। এবং এখানেও তিনি পণ নেওয়ার জন্য, মানে যৌতুক মানে মেয়ে পক্ষ থেকে যৌতুক নিবে, সেটা কত নিবে তাও তিনি স্থির করে রাখছেন। মানে অনেক চালাকির মাধ্যমে অনেক তার এটা গুণ এখানে প্রকাশিত হয়েছে। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। তাহাদিগকে বিদায় করতে অপর পক্ষকে যে নাকাল হইতে হবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তার হাসিলেন। মানে অনেক মানুষ গেছে, তাই তারা খুশি হয়েছে যে মেয়ে পক্ষের অনেক কষ্ট হবে। ব্যান্ড বাঁশি শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে, সমস্ত একসঙ্গে মিশাইয়া ববর কোলাহলের মতো হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদবন্ধন বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আন্টিতে হারেতে জোহরত আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়া বলিয়া বৈধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কতটা, সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। মানে কন্যার মার সাথে বা তাদেরকে দেখানোর জন্য যে কোনা পক্ষকে যে বর কত দামি জিনিস, তাই সারা গায়ে তার গহনা চড়িয়ে মানে গেছে, যাতে করে তাকে দামি দেখানো যায় বা দেখানো হয়। এটাই এখানে বোঝানো হয়েছে। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানেতে বরযাত্রীর জায়গা সংকুলান ওয়াই শক্ত, তাহার পর সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যাপারটাও নেহাত ঠান্ডা। তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নাই, কোমরের চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশ কালো এবং
বিপুল শরীর বিপুল শরীর তার একটা উকিল বন্ধু যদি নিয়ত নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নমতার স্মিত হাস্যে ও গদ্গদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বড় কর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিযুক্ত না করিয়া করিয়া না দিতেন, তবে গড়াইতেই এটা এসপার ওসপার হইত। এখানে বোঝানো হয়েছে যে মামা বিয়ে বাড়িতে এসে খুশি হন নাই, কারণ সেখানে তেমন ধুমধাম করে বা অনেক ভালো করে কোনো আয়োজন করা হয়নি, মানে কোনো রকম করছে বা সাধারণভাবে যেভাবে করে মানুষ সেভাবেই করা হয়েছে। মধ্যম প্রকৃতির করছে আয়োজন, কোনো বড় কিছু করেন নাই। তারপর তার উকিল বন্ধু ছিল এক, যে তাদেরকে বিনয়ের সহিত মানে মাথা নিচু করিয়া তাদেরকে মানে সম্মান জানাইছে বা তাদের সাথে ভালোভাবে ব্যবহার করছে, কিন্তু এখানে সোমনাথ বাবু কোনো ভালো ব্যবহার বা কোনো কিছু করে নাই। তাই এটা মানে তার মামার পছন্দ হয় নাই, খালি তার উকুল বন্ধুর কারণে তারা বিয়াটা মানে বিয়া বাড়িতে ঢুকছে, না হলে চলে যেত, তারা বিয়ে এখানেই সমাপ্ত করে দিত। তারপরে আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মামা সোমনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না। কিছুক্ষণ পরেই সোমনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি, একবার এদিকে আসতে হচ্ছে। এখানে সোমনাথ বাবুর মধ্যে কিছু কথা হয়েছে। ব্যাপারখানা এই সকলের না হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকি আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথাই উপর ভর করিয়া চলিবে না। সেই জন্য সে বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্ত পোষে এবং শেখরা তাহার দাড়িপাল্লায় কুষ্টি পাথর প্রভৃতি লইয়া মেজের উপর বসিয়া আছে। এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে হয়েছে তাদের ভিতরে যে যৌতুক দেওয়ার কথা ছিল, যৌতুক কি পরিমাণ মতো দিচ্ছে কিনা, সোমনাথবাবু কম বেশি করছে কিনা, সঠিক পরিমাণে দিচ্ছে কিনা, সেটা তারা মানে শেখার মাধ্যমে যাচাই করে দেখবে আসলে কি সোমনাথবাবু সঠিকভাবে সঠিক পরিমাণে দিচ্ছে কিনা। আর সোমনাথবাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম। এখানে মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যা বলিব তাই হইবে। এখানে সোমনাথবাবু বলতেছিল যে তোমার কি এখানে মানে এখানে অনুপমকে জিজ্ঞাসা করতেছিল যে তোমার এখানে কি কোনো মত আছে যে মেয়ের গয়না যাচাই করে যে ছাড়বে, এটাতে তুমি কোনো দ্বিধা আছে কিনা? তখন সে মাথা নিচু করে রহিল, যাতে তার কোনো মত নেই সেটাই বোঝানো হয়েছে। সোমনাথবাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথায় তবে ঠিক উনি যা বলিবেন তাই হইবে, এই সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। আমি একটু ঘাড় নাড়ায় ইঙ্গিত জানিলাম, এইসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার মানে তার কোনো অধিকার নাই। এখানে সে অক্ষম তা বোঝানো হয়েছে। আচ্ছা, তবে বস, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? সবাই গিয়ে বসুক। সোমনাথ বলিলেন, না, সবাই নয়, এখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া
তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়। যেমন যেমন মোটা তেমনি ভারী, মানে অনেক পুরানো, মানে আগের দিনের গহনা ছিল সেগুলা। শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর কি, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা পালায় একটু চাপ দিয়া দেখিল তাহা বাকিয়া যায়। মামা তখনই নোট বইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন। পাছে যাহা আছে দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণে দিবার কথা এগুলো সংখ্যায়, দরে এবং ভারেও অনেক বেশি। মানে তার মামা সোমনাথ বাবুর থেকে গহনাগুলো নিয়ে শেখার মাধ্যমে পরীক্ষা করে দেখলো যে গহনাগুলা যা দেওয়ার কথা ছিল তাদেরকে যৌতুক হিসাবে তার থেকে অনেক বেশি পরিমাণে দিয়েছে, এবং গহনাগুলা সব খাঁটি ছিল, আগের দিনে ছিল। গহনাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং ছিল। সোমনাথ সেইটে শেখরার হাতে দিয়া বলিলেন, এইটি একবার পরখ করিয়া দেখো। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। সোমনাথ বাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। এখানে বিলাতি বলতে বিদেশি বোঝানো হয়েছে, আর এখানে স্বর্ণ অনেক কম আছে ইয়ারিং। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন, এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জটিল। অন্তত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম, যাও, তুমি সবাই গিয়ে বসো গে। মানে এখানে তারা যে অনেক কম দামি ইয়ারিং দিয়েছে, কানের ইয়ারিং, মেয়েকে বরণ করার জন্য বা আশীর্বাদ করার জন্য, সেটা এখানে তুলে ধরেছে সোমনাথ বাবু, বুঝাইছে। সোমনাথ বাবু বলিলেন, না, এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। মানে এখানে সোমনাথ বাবু বলতেছিল যে বিয়ের আগে তাদেরকে খাওয়ানো হবে, খাওয়াই দিতে চাইছে। মামা বলিল, সে কি কথা, লগ্ন। শম্ভুনাথ বাবু বলিল, সে জন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। মানে সকলের বরযাত্রী যারা আসিয়াছিল তাদের সকলকে খাওয়ানো হইয়া গেছে। বরযাত্রীদের খাওয়া শেষ হলে সোমনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ আছে কি, কিছু আছে? আবারও মানে অনুপমকে জিজ্ঞাসা করতেছে যে অনুপমের কি কোনো সমস্যা আছে কিনা এখানে বসে খাওয়ার জন্য, মানে অনুপম কি আসলে সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা আছে কিনা সেটা যাচাই করে দেখলো। এখানে মূর্তিমতি মার্তি আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত। তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথ মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গিয়াছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। এখন তবে? মামা বলিলেন, তা সবাই চলুন, আমরা প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। এবং মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ বলিলেন, ঠাট্টা তো আপনি করিয়া সরিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এটা কিন্তু অনেক সময় প্রশ্নে চলে আসে যে ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা
আমার নাই বলতে কি বোঝানো হয়েছে, তখন তোমরা এটাকে এক্সপ্লেন করে দেবা। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। এখানে শম্ভুনাথের পার্সোনালিটি প্রকাশ পেয়েছে যে উনি অনেক সৎ মনের মানুষ এবং তিনি চান না যে তার যৌতুকের জন্য তার মেয়েকে বিয়ে দেওয়া হোক, বা যারা যৌতুককে বেশি প্রাধান্য দিচ্ছে তারা অবশ্যই মেয়েকে সুখে রাখবে না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গিয়াছে আমি কেহই নই। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং এই অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় এই মহা নির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। মানে তাদের বিয়ে আর হয়নি, এবং বিয়ে বাড়িতে ভাঙাচুরা করছে বরযাত্রীরা, যেহেতু বিয়ে হয় নাই বা বিয়া বন্ধ করে দিছে। এরা কখনো তারা ভাবতে পারেনি যে এমন কোনো কিছু তো হবে। তো এই দিন এখন বাড়ির সকলে তো রাগিয়া আগুন। কন্যার পিতার এত গোমর, মানে গোমর বলতে এখানে বোঝানো হয়েছে এত তেজ বা দিমাগ, কলি যে 4 পোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? মানে তখনকার দিনে মেয়ের বিয়ে ভেঙে গেলে মেয়ের বিয়ে দেওয়া একটা কঠিন বিষয় ছিল, তাই তারা বলতেছিল, মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহর আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। মানে তারা বলতে চাইছে যে আমাদেরকে ফাঁকি দিয়া খাওয়াই দিছে, তারা চাইতেছে যে খাবারগুলো যাতে বমি করে ফালাই দিতে পারে, তাহলে তাদের থেকে শান্তি লাগবে, কারণ এটা অনেক বড় তাদের জন্য অপমান হয়ে গেছে যে বিয়া হয়নি অথচ সবাইকে খাওয়াইছে। বিবাহর চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিবে বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতে শিরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশায় যেটুকু বাকি আছে তাহা পুরা হইয়াবে। মানে আবারও তারা এই কারণে মানহানির মামলা দিবে মামা এটা স্থির করছিল। বলা বাহুল্য, আমিও খুব রাগিয়াছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন গোফের রেখায়, তো দিতে দিতে এইটি কেবল কামনা করিতে লাগিলাম। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বইতেছিল, যেটার রং একেবারে কালো নয়। সমস্ত মন সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল। এখানে যেই তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেওয়ালটুকুর আড়ালে রহিয়া গেল ও। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জায় রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় এই পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল।
মানে সে চিন্তা করিতে লাগিল যে মেয়েটি লাল শাড়ি পরে চন্দন আঁকা এবং একসাথে মানে দেয়ালটুকুর এক পাশে ছিল সে আর অন্য পাশে ছিল এটা কিন্তু অনুপমের চিন্তায় মানে করতেছিল, চিন্তায় এটা ভাবতেছিল, কিন্তু বাস্তবে কি সেটা আমরা জানি না। তবে একদম বিয়ের একদম কাছাকাছি সেই অপরাজিতাকে আর বিয়ে দেখতে পারলো না এবং বিয়েও করার সুযোগ হইল না, এটা সে ভাবতেছে। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনু দাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়া তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালাইয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এজন্য মন সেদিনকার সেই বিবাহ সভায় দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। মানে আর অনুপমের মন সেই বিবাহ বাড়ির সভাতেই রয়ে গেল। আর যেহেতু এই অনুপম তার কন্যাকে দেখতে পায়নি, মানে কন্যাকে না দেখার কারণে তার মনে তার যে কোনো ধারণাই আসতেছিল না। পুলিশের কাছে শুনিয়াছি মেয়েটাকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরের দরজা বন্ধ করিয়া একদিন নিরালা দুপুরবেলা সে কি সেটি খুলিয়া দেখে না। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপর কি তার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে তাড়াতাড়ি করিয়া তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না। মানে এখানে অনুভবের কল্পনা করতেছে যে এই যে হবে, মানে রোমান্টিকভাবে সে চিন্তা করতেছে, যেহেতু দেখতে পায়নি। দিন যায়, একটা বছর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথা তুলিতেই পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন মানুষ সমাজের লোক ভুলিয়া যাইবে তখন বিবাহ চেষ্টা দেখিবেন। মানে হঠাৎ করে অপমান হলে হয়তোবা মানুষ গা ডাকা দিয়ে রাখে, যেহেতু হঠাৎ অপমান হয়েছে, সবাই জানাজানি হয়েছে, যখন আবার এক মানুষ সব ভুলে যাবে তখন আবার তারা মানে চেষ্টা করবে যা বিয়ে দেওয়ার জন্য। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মনের পুলকের আবেশ ভরিয়া গেল। আমি কল্পনার দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, তার বাপ তার মুখের পানে চান, ভাবেন আমার মেয়ের দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দু চক্ষু জলে ভরা, জিজ্ঞেস করেন, মা তোর কি হইয়াছে, বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে সহিল না, তখন অভিমান বাসিয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বইতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোক নিমন্ত্রণ হোক, তারপরে তুমি পরের টোপর পায়ে দুলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সেই রাজ হংসের রূপ ধরিয়া বলিল, কিন্তু ধারাটি চোখের জলের মতো ভ্রু সেই রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন
দম দময়ন্তীর পুষ্পভবনে গিয়েছিলাম, তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। তার পরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, স্নান ফুলটি মুখ তুলিল একেবারে। সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবী, আর সবাই, আর ভিতরে প্রবেশ করিল একটিমাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরালো। মানে এখানে তার কল্পনায় একের পর এক চিন্তা আসতেছে যে মেয়েটি তার জন্য অনেক ভাবতেছে এবং তার অবস্থা অনেক খারাপ হয়ে যেতেছে। মানে এগুলো সব অনুপমের কল্পনা হচ্ছে, কিন্তু বাস্তবে যা হবে তো সেটা আমরা পরে জানতে পারবো। সে ভাবতেছে যে মেয়েটি তার জন্য তার কথা ভাবতেছে এবং সে কাঁদতেছে, খাবার খাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে, মানে অনেক কিছু ভাবতেছে, এগুলা সে ভাবে। তারপরে চার পাড়াতে এখানে কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না, যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে। যেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিই। মাকে শেষ করিয়া দিই বলতে যায় এখানে কিন্তু অনেক বড় একটি ফেরা বাকি রয়ে গেছে। মাকে লইয়া তীর্থে চলিলাম। আমার উপরই ভার ছিল, কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকুনি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম, আলোতে অন্ধকার মেশাছেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবই অজানা, অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কুয়াটা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারদিকে তাহা যে কতই বহু দূরে তাহাই দেখিয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইয়াছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা, তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কারবারে এলোমেলো হইয়া রহিয়াছে। তাহারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব। সবুজ প্রদেশের মিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম পড়িয়া আছি। মানে ওই স্টেশনে তারা গাড়ি থামছে, সে মানে সবসময় খালি ওই মেয়ের চিন্তা খালি করতেছে এবং মানে সেখানে বিবরণ দিতেছে যে কীভাবে রেলগাড়ি দিয়ে চলে যাচ্ছে। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগির চল আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম বাঙালি মেয়ের গলায়। বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে অজাগায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া এত একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। মানে এটা ছিল কল্যাণীর গলা, যার জন্য মানে নায়ক এসেছিল, কিন্তু তখন তো সে জানতো না যে এটা কল্যাণী। তো সে কেন মানে এক মেয়েকে বিয়ে করতে যাইতেছিল বা বুঝতে যায় যদি অন্য মেয়ের কণ্ঠের এত প্রশংসা করে বা প্রেম হইয়া যেত, ব্যাপারটা তো অন্যরকম হয়ে গেছে। চিরকাল গলায় স্বর, আবারও মানে সে বলতেছে, চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বাচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তাহারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম। কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পাওয়া যায় না।
ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে তুমি যে আমার চিরপরিচয় আসনটির উপর আসিয়া আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুদ্র হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই। অপ্রিমেয় কোমলতার একটুকু দাগ পড়ে নাই। অনেক সময় হয় কি, মানুষের কণ্ঠস্বর শুনে অনেকে প্রেম ভুলে যায়। যেমন মোবাইলে কথা বলার সময় একজন মেয়ের কণ্ঠস্বর শুনে অন্য একজন প্রেম ভুলে গেছে, তেমনই সেও তার কণ্ঠস্বর শুনে এই কল্যাণীর প্রেম ভুলে গেছে। তবে এখনও তো সে জানে না যে সে কল্যাণী নাকি অন্য কেউ। তারপরেও সে কণ্ঠস্বরটা তার মাথার ভিতরে সবসময় ঘুরতেছিল এবং দেখার চেষ্টা করছে। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলছিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটি মাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে, আছে কি জায়গা, জায়গা আছে কি জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাকেও চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলেও যে চেনার আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, শীঘ্র আসিতে ডাকিয়াছে, শীঘ্রই আসিয়াছে, এক নিমিষেই দেরি করে নাই। মানুষেরা আবার সে ট্রেন পাল্টাইছে, ট্রেন পাল্টানোর পরে অন্য একটি ট্রেন রেল স্টেশন থেকে আবার চলে এসেছে অন্য একটি ট্রেনে আসছে। তখন আর এই ঘটনা হয়েছে। রাত্রে ভালো করিয়া ঘুম হলো না। প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল। যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়। সে গিয়েছে ওই কল্যাণীর খোঁজে, অন্য মেয়ের খোঁজে বিয়ে করবে, আর এখনো আরেক মেয়ের জন্য সে পাগল হয়ে গেছে। পরদিন সকালে একটি বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আবদালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনার পড়িলাম। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়ে উঁকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন, এখানে জায়গা আছে। এখানে যে সেকেন্ড ক্লাসে গাড়ি থেকে যে মেয়ে ডাকছে, এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে চলে আসে, তাই এটা মনে রাখতে হবে। এবং নায়ক যে ফার্স্ট ক্লাসে উঠার চেষ্টা করেছিল সেটাও রাখবো মনে আমরা। এখানে কিন্তু মেয়েটাই সত্য সেই কল্যাণী। আমি তো চমকাইয়া উঠিলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানের ধোঁয়া, জায়গা আছে, আগের যে কণ্ঠটা সে শুনেছে সেটাই। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া আমাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই, সে এখন বুঝতে পারছে। সেই মেয়েটিও কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলিতে গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনই পড়িয়া রইল। গ্রাহ্যই করিলাম না, ও ফটোগ্রাফ করার একটি ক্যামেরা স্টেশনে পড়িয়া রইল এবং কল্যাণী তাদেরকে সাহায্য করছে। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম। তখনও তাহাকে সুর বলিয়া মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না।
হয় না অনেকে দেখতে মানে অনেক সুন্দর, দেখলে মানুষের চোখের পলক পড়ে না, মানে তার দিকে দেখি চাইতে মন চায়, তেমনি তার অনুপমের মায়ের অবস্থা হয়েছিল। মেয়েটির বয়স 16 কি 17 হবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটু ভর চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের গুচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই, মানে সব কাম দিয়ে পারফেক্ট একটি মেয়ে। আমি দেখিতেছি বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাতেও ঠিক করিয়া বলিতে পারি না। এটা সত্য যে তার বেশে তার বেশে এমন কিছুই ছিল না যা তাহাকে ছাড়িয়াই বেশ বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। মানে তার জামা কাপড় এমন কিছু ছিল না যে তার থেকেও সুন্দর। অনেকে আছে না যে সুন্দর জামা কাপড় পরে নিজের থেকেও সুন্দর দেখায়, মানুষ বলে যে তোমার জামা কাপড়টা সুন্দর, কিন্তু তার থেকে সুন্দর তার জামা কাপড় ছিল না। সে নিজের চারদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সেই গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসিতেছিল সে সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। অনেকে আসে না যে বয়সে ভার থাকে না, মানে ছেলেদের ছোটদের সাথে অনেক ভালোভাবে মিশতে পারে, তেমনই ছিল অরকল্যাণী। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই তাহারই। কোনো একটা বিশেষ গল্পে শুনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়া পড়িল। এই গল্প নিশ্চয় তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। সেই সুধা কণ্ঠের কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে, তখন গল্প নয়, তাহাকেই শোনে। তাহাদের হৃদয়ে উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল, আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়া আছে, সেই ওই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছেতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানামুট কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্তই ছেলে মানুষের মতো করিয়া কলাহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসিমুখে মেয়েটির কাছে এবং এই চানা এক মুঠ চাহিয়া লইতে পারিলাম না। হাত বাড়াইয়া দিয়া কেন আমি রোগ স্বীকার করিলাম না। এখানে আরই মেয়েটির বর্ণনা দিতেছে যে মেয়েটি অনেকখানি কি বলে মানে নিজের মতো করে চলতেছে, স্বাধীনভাবে চলতেছে এবং সবার সাথে কথা বলতেছে। আর চানামুট কিনে খেয়েছে, মানে কিনে খাইতেছে, মানে একদম ছেলে মানুষের মতো করে চলতেছে, এটাই বোঝানো হয়েছে। তারপরে ভালো লাগা ও মন্দ লাগার মধ্যে দোমনাল হইয়াছিলেন। গাড়িতে
আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে, সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না। অথচ ইহাকে বেহাইয়া বলিয়াও তার ভ্রম হয় নাই। তার মনে হইল এই মেয়ের বয়স হইয়াছে, কিন্তু শিক্ষা হয়নি। এটা কিন্তু এমসিকিউতে চলে আসে, তাই এটা মনে রাখার চেষ্টা করব। মা হঠাৎ কারো সঙ্গে আলাপ করিতে পারেন না। মানুষের সঙ্গে দূরে থাকাই তাহার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারছিলেন না। মানে এখানে অনুপমের মা মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করতেছে, চাইছিল কিন্তু পারতেছে না, কারণ যেহেতু তার কারোর সাথে কথা বলার তেমন অভ্যাস নেই, সেজন্য। এই সময় গাড়ি একটি বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশনে হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নাই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইছিলাম না। আর এই জেনারেল মানে সাঙ্গপাঙ্গরা উপর, মানে যারা সৈনিক, তারা চাইছিল তো গাড়িতে কোনোভাবে জায়গা নিয়ে জেনারেলের সাথে যাওয়ার জন্য, সেজন্য আর এই আশেপাশে দেখতেছিল। গাড়ি ছাড়িবার অল্প কাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুইখানা টিকিট গাড়ির দুই বেঞ্চের শিউরের কাছে লটকাইয়া দিয়া আমাকে বলিল, এই গাড়ির এই দুই বেঞ্চ আগে হইতেই দুই সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হইবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলিল, না, আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোগ করিয়া বলিল, না, ছাড়িয়া উপায় নাই। কিন্তু মেয়েটি চল্লিশ সুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া দুই চক্ষে অগ্নি বর্ষণ করিয়া বলিল, না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজ ভাষায় বলিল, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা। মানে মেয়েটি অনেক চঞ্চল এবং শিক্ষিত এবং সাহসী মেয়ে, যেহেতু এখানে প্রতিবাদ করতেছে অন্যায়ের, তাও দেখানো হয়েছে। বলিয়া নাম লেখার টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছড়িয়া ফেলিয়া দিল। ইতিমধ্যে আর্দালি সমেত ইউনিফর্ম পরা সাহেব তার কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আর্দালিকে প্রথমে ইশারা করিয়াছিল, তারপর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল, আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পতন টানা মুখ খাইতে শুরু করিল। আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। কানপুরে গাড়ি আসিয়া থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পারিল না, জিজ্ঞাসা করিল, তোমার নাম কি মা? মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। এখানে কিন্তু খোলাসা হয়ে গেছে যে এই সেই কল্যাণী, যার জন্য তারা এখানে কানপুরে এসেছে, এত কষ্ট করছে, জার্নি করছে, এবং যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল অনুপমের, এবং বিয়ে ভেঙে গেছে। তারপরে অনুপম মেয়েটির সাথে বিয়ে করার জন্য আবারও চলে এসেছিল, তখন এই মেয়ের সাথে দেখা হয়েছে, মানে জানা গেছে যে ওনার নাম কল্যাণী। শুনিয়া মা এবং দুজনেই চমকিয়ে উঠিলাম। তোমার বাবা? তারপরে বাবার নাম বলতেছিল, তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নামিয়া গেল।
আমার মামার নিষেধ অমান্য করিয়া মাতি আজ্ঞা খেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ ও কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোর করিয়াছি, মাথা হেঁট করিয়াছি, মানে নিচু করেছে। সম্রাট বাবু হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে আমি বিবাহ করিব না, মানে এখানে কল্যাণী বিবাহ করবে না এটা শপথ করছিল, তাই এখানে বিবাহ করবো না সেটা বলে দিছে সাফ সাফ। যেহেতু এখানে যৌতুকের কারণে প্রথমে বিয়েটা ভেঙেছিল, তাই কল্যাণী ভাবছে যে আর বিয়ে করবে না বা করতে চায় না। আমি জিজ্ঞাসা করিলাম কেন? সে বলিল মাতি আজ্ঞা। কি সর্বনাশ! এই পক্ষেও মাতুল আছে নাকি? তার মাতুলমণি মামা বোঝানো হয়েছে এমন কেউ। তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। সেই সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষায় ব্রত গ্রহণ করিয়াছে, মানে শিক্ষার চেষ্টা করতেছে, শিক্ষা গ্রহণ করছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, যেন সে যেন কোনো অপারের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে, সে যে চিরজীবনের কানের ধোঁয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন আমার বয়স 27। এখন আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া মামাকে ছাড়িতে পারেন নাই। মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহর আশা করি না? কোন কালই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বছরের পর বছর আমি এখানেই আছি, দেখা হয়, সেই কণ্ঠ শুনি। যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই। তার মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। মানে এটা এখন তার বয়স 27 বছর, সেটা বলতেছিল। আজও দেখিলে মনে হইবে অন্নপূর্ণার ক্রমে গজানের ছোট ভাই। মানে এখানে কিছু তোমরা দেখতে পারো শব্দের অর্থগুলা কি কি। এবার আমরা কিছু এমসিকিউ সলভ করবো, তারপরে আমাদের ক্লাসটা ইন্ড হবে। এখানে পাঠ পরিচিতিটা তোমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট অপশন আছে বলে তোমরা যেগুলো পড়তে পারো। তোমরা অপরিচিতা প্রথম প্রকাশিত হয়েছে প্রমোদ চৌধুরীর সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দের 1914 কার্তিক সংখ্যায় বলতে কার্তিক মাসে এটি প্রথম অন্তর্ভুক্ত হয় রবীন্দ্রনাথের সংকলন গল্প স্তবক এবং পরে গল্প গুচ্ছ তৃতীয় খণ্ডে 1927। এখানে সবুজপত্র পত্রিকায় যে এটা প্রকাশিত হয়েছে সেটা আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ এটা এমসিকিউতে চলে আসে। অপরিচিত গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক অর্থাৎ নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতিপূর্বে রচনা করিয়েছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু এই গল্পেই প্রথম যৌতুক বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শুনিলেন তিনি। এই গল্পে পিতা শম্ভুনাথ সেন ও কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা ও আচরণের সমাজ গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনার ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ এবং তার
অভিব্যক্তিকে গল্পটি সার্থক। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প মানে অনুপমে যা বলছে যে সেটাকে উত্তম পুরুষ হিসাবে বলা হয়। গল্পের কথক অনুপম দ্বিতীয় দশকের যুগ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্ব রহিত পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু মাত্র। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননা কালে সোমনাথ সেনের কন্যা সম্প্রদানের অসম্মতি গল্পটি শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়েছে যে সেই ঘটনা সংগঠনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিক তাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর উগ্র আত্মপ্রকাশ ও ভবিষ্যতের নতুন নারী আগমনীর ইঙ্গিতে পরিসমাপ্ত। অপরাজিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। তার পাপালাঞ্চনের অকপট কথামালা অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তি কৃতিত্ব হয়েছে। এবার কিছু আমরা বই নির্বাচনী প্রশ্ন সলভ করব। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? এখানে হচ্ছে ডাক্তারি। ক, মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হওয়ার কারণ তার প্রভাব। হইব এখানে বিচক্ষণতা, এটা হইতে পারে। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। পিতহীন দীপুর চাচাই ছিল পরিবারের কর্তা। দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। চাচা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেয়। দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছুই বলতে পারেনি। দীপুর চাচার সঙ্গে অপরিচিত গল্পে কোন চরিত্র মিল রয়েছে? এখানে যেহেতু দীপু মেয়েটির এখানে মামার হবে এখানে মামার মানে মিল রয়েছে। উক্ত চরিত্রে প্রধানত্ব পেয়েছে দৈরত্ব, হীনমন্যতা, লোভ, এর তিনটাই হবে। কহ IIH বলে। এবারকে আমরা একটা সৃজনশীল প্রশ্নের সলভ করার চেষ্টা করব। সৃজনশীল প্রশ্ন: মা মরা ছোট মেয়ে লাবণী আজ শ্বশুর বাড়ি যাবে, সুখ থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে পণের টাকা জোগাড় করলেন, কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল। এদিকে বর পারভেজের বাবা হারুন মিয়ার এক কথা সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন। বিষয়টি পারভেজের কানে গেলে সে বাপকে সব জানিয়ে দেয়। সে দরদাম কেনাবেচার পণ্য নয়, সে একজন মানুষকে জীবনসঙ্গী করতে এসেছে, অপমান করতে নয়। ফিরতে হলে লাবণীকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরবে। শম্ভুনাথ শেখরার হাতে কি পরখ করতে দিয়েছিলেন? এখানে হবে কানের হিয়ারিং, যেটা ওই যে কন্যাকে মানে বরণ করার সময় দিয়েছিল মামা, মানে হ্যাঁ এটাই হবে। তারপরে
বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে বলতে কি বোঝানো হয়েছে। আসলে এখানে ওই এক্সপ্লেন করবা যে যৌতুক প্রথা মানে যৌতুকের জন্য মামাই মানে ওদেরকে কোনো ভরসা করে নাই। তারপরে আর মানে এখানে যেহেতু তার ব্যক্তিত্ব নাই, মানে অনুপমের ব্যক্তিত্বর ঘাটতি রয়েছে, সে কারণেই তাকে বিবাহ বন্ধন থেকে বিতাড়িত করা হয়েছে। আর অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বিপরীততা ব্যাখ্যা করো। এখানে তোমরা ব্যাখ্যা করে দিবে যে যেহেতু অনুপম নিজের চরিত্রহীন, মানে মানে চরিত্র আছে কিন্তু তবে নিজের সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তহীন। আর অন্যদিকে পারভেজ নিজের সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছে, মানে বিয়ে করব এটা স্থির রাখছে, তাই এটা তোমরা এক্সপ্লেন করে দিবা। আর অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবণীর অপমানের শিকার হয় মন্তব্যটি যথার্থ নিপূরণ করো। এটা তোমরা বলে দেবা যে পৃথিবীর বর্তমানে যৌতুক প্রথার অবস্থা কেমন, আর অনুপমের মামা কি করছে, হারুন মিয়ার মানে উদ্দীপকের কি অবস্থা হয়েছে, এগুলা সব দুটা একসাথে করে এক্সপ্লেন করে দিবা। আজকে এই পর্যন্তই। আশা করি সকলে ভালো আছো। তোমরা চেষ্টা করো ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য, যেহেতু আমাদের চ্যানেলটা নতুন হয়েছে, তাই চ্যানেলে যেহেতু ভিউয়ার কম, তাই তোমরা চেষ্টা করবে যাতে ভিডিওটাকে একটু শেয়ার করে ভিউয়ার বাড়ানোর জন্য, যাতে আমরা একটু মোটিভেটেড হই ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।